সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প বামনের কঙ্কাল এর ৭ম পর্ব। শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প বামনের কঙ্কাল এর ৭ম পর্ব। সবকিছু মিটতে জালালউদ্দিন দৌলত খাঁর সুদীর্ঘ ইতিহাস আমায় যা শোনাল তা সংক্ষেপে এই রকম। অনেক দিন আগে একবার নেপালের রাজা হিমালয়ের সংলগ্ন গাড়োয়াল রাজ্য আক্রমণ করেন। গাড়োয়াল রাজ যুদ্ধে পরাস্ত হয়ে নিজের রাজ্য ছেড়ে পালিয়ে যান। নেপালিরা রাজপ্রাসাদ দুর্গ দখল করে যথেষ্ট অত্যাচার চালায়। গাড়োয়াল রাজ উপায়ান্তর না দেখে ইংরেজের সঙ্গে সন্ধি স্থাপন করেন, আর ইংরেজদের সাহায্যে নেপালিদের তাড়িয়ে গাড়োয়ালকে ফের স্বাধীন করেন। কিন্তু এর জন্যে ইংরেজকে গাড়োয়ালের অনেকখানি দিয়ে দিতে হয়। এই অংশ ব্রিটিশ গাড়োয়াল নামে পরিচিত হয়, বাকি অংশ স্বাধীন গাড়োয়াল। গাড়োয়াল রাজ কিন্তু তার রাজধানীতে আর ফিরে এলেন না। রাজধানী থেকে ৩২ মাইল উত্তর পশ্চিমে অলকানন্দার অপর পারে টিহরিতে নতুন করে রাজধানী স্থাপন করেন। তার নতুন পরিচয় হল টিহরি রাজ। গাড়োয়ালের মধ্যে দেবপ্রয়াগ একটি প্রসিদ্ধ স্থান। এখানে একটি পুরনো মন্দির আছে, তার মধ্যে রামসীতার মূর্তি। এই মন্দিরের অধিকারী হলেন টিহরির রাজা। মন্দিরে অনেক ধনসম্পত্তি লুকানো আছে। টিহরি রাজ্যের নিয়ম, রাজার মৃত্যু হলে তার নিজের ব্যবহারের সব জিনিস এই মন্দিরে রাখা হয়। এই গাড়োয়ালের এক পর্বত গুহায় একটি অদ্ভুত দর্শন লোক ছিল। আকারে বেটে, মাথাটা দেহের তুলনায় অনেক বড়। সেই মাথায় রোয়া রোয়া চুল, ভয়ঙ্কর দুটি চোখ তার, আঙুলে হিংস্র জন্তুদের মতো বাঁকানো নখ। সে লোকালয়ে বড় একটা আস্তনা, জীবজন্তু মেরে খেত, খুদে রাক্ষস জাতীয় আর কি। যারা তাকে দেখেছিল তারা ভয়ে পালাত। তার কি জাত কি ধর্ম তা কেউ জানত না। তার একমাত্র পরিচয় ছিল পাহাড়ি শয়তান। কত যে তার বয়স কেউ বুঝতেও পারত না। সে যে কেন তার নাম দৌলত খাঁ রেখেছিল তাও জানা যায় না। ক্রমে সে লোকালয়ে আসতে আরম্ভ করল। ইচ্ছে করলেই অসাধারণ তৎপরতায় সে মানুষ খুন করতে পারত। ওদিকে নেপালরাজ প্রতিশোধ নেবার জন্য নানা রকম ফন্দি আঁটছেন। তিনি যখন দৌলত খাঁর মতো হিংস্র বামনের কথা শুনলেন, তখন গোপনে তাকে ডেকে পাঠালেন। তার ওপর ভার দেওয়া হল টিহরি রাজ্যে সন্ত্রাস চালাতে হবে যাতে টিহরি রাজ জব্দ হন। দৌলত খাঁর এটা বেশ মনের মতো কাজ হল। অহেতুক নরহত্যায় ওর দারুণ আনন্দ। গভীর রাতে সে টিহরির পথে পথে ঘুরে বেড়ায়। যাকেই পায় তীক্ষ্ণ নখ দিয়ে নৃসিংহ অবতারের মতো পেট চিরে ফেলে, অথচ তাকে কেউ ধরতে পারে না। ধরতে পারে না তার কারণ রাতের অন্ধকারে সে তার ছোট্ট দেহটা নিয়ে চটপট লুকিয়ে পড়তে পারে। শুধু তাই নয়, ২ মিনিটের মধ্যে গাছে ওঠা বা উঁচু পাঁচিলে ওঠা তার পক্ষে কিছুই নয়। এমনভাবে কত যে সে নরহত্যা করেছে তার হিসেব নেই। এমন সময় নেপাল থেকে রাজার এক চর ওর কাছে এসে বলল, রাজার ইচ্ছে দেবপ্রয়াগে টিহরি রাজের রামসীতার মন্দিরে যে বিপুল ধনসম্পত্তি আছে তা এনে দিতে হবে। দৌলত খাঁর ধনদৌলতে লোভ ছিল না। টাকা পয়সা নিয়ে কি করবে? তার আনন্দ ছিল লুটপাট আর খুন খারাপিতে। নেপাল রাজের আদেশ পাওয়া মাত্র সে একদিন রামসীতার মন্দিরে অভিযান চালাল। সেই মন্দিরে একজন সাধক থাকতেন। দৌলত খাঁ তাকে হত্যা করতে গেল, আর ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে একটা বিষধর সাপ সাধকের কোলের ওপর দিয়ে এসে দৌলত খাঁকে কামড়ে দিল। মরবার মুহূর্তে দৌলত খাঁ বুঝে গেল ওই সাধকই তাকে মেরেছে। এই হল দৌলত খাঁর ইতিহাস। তারই কঙ্কাল আমার বাড়িতে দিব্যি অধিষ্ঠান করছে। এক বুক দুর্ভাবনা নিয়ে নিজের বাড়িতে ফিরে এলাম। কঙ্কালটা কেন যে এত ভয়ঙ্কর হিংস্র তা বুঝতে পারলাম। এও বুঝলাম যেহেতু একজন সাধক তার মৃত্যুর কারণ
সেজন্য দৌলত খাঁর হাত থেকে আমারও নিষ্কৃতি নেই। অথচ দিনের পর দিন দৌলত খাঁর কঙ্কালের সঙ্গেই আমায় থাকতে হবে। কিভাবে ওটার হাত থেকে নিষ্কৃতি পাব তা ভেবে পেলাম না। এখানে পৌঁছবার পরদিনই শহরে গিয়ে মিস্ত্রি ডেকে দোতলায় সিঁড়ির মুখে আর প্রত্যেকটা জানলায় মোটা গ্রিল বসিয়ে নিলাম। অনেকটা নিশ্চিন্ত হলেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারলাম না। লোহার গ্রিল দিয়ে চোর ডাকাত ঠেকানো যায়, কিন্তু প্রেতাত্মা? আধুনিক গেট গ্রিল কি ওদের আটকাতে পারবে? তাহলে আমি গ্রামের মানুষ, ভূত প্রেতের বহু ঘটনা জানি। ওঝারা কি করে ভূত তাড়ায় তাও আমি দেখেছি। তাই তখনই একটা উপায় মাথায় খেলে গেল। বাঁশঝাড় থেকে একটা কাঁচা বাঁশ কেটে এনে তার দু প্রান্ত খানিকটা পুড়িয়ে নিলাম। তারপর বাঁশটা একতলার সিঁড়ির মুখে আড়াআড়ি করে ফেলে রাখলাম। ওঝাদের মুখে শুনেছি কোনো অশরীরীর ক্ষমতা নেই এই বাঁশ ডিঙোয়। এবার প্রায় পুরোপুরি নিশ্চিন্ত হয়ে ঘরের দরজায় কোল পসিবল গেট গ্রিল বন্ধ করে একরকম স্বেচ্ছাবন্দী হয়ে বসে থাকি। রান্না থেকে আরম্ভ করে সব ব্যবস্থাই দোতলায় করে নিয়েছি। ঠিক করেছি খুব দরকার না হলে নিচে আর নামব না। ভেবেছিলাম এই দুর্ভেদ্য দুর্গে এবার আমি নিশ্চিন্তে রাত কাটাতে পারব, কিন্তু পারিনি। প্রায় রাত্রিরে আমার ঘুম ভেঙে যায়। শুনতে পাই একতলার বারান্দায় কেউ যেন দাপিয়ে বেড়াচ্ছে, অনেকটা খাঁচায় বন্ধ হিংস্র সিংহের মতো। কেউ যেন দোতলায় উঠবার বারবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি নিঃশ্বাস বন্ধ করে পড়ে থাকি বিছানায়। তারপরেই খিড়কির দরজা খোলার শব্দ। কেউ যেন বাড়ি থেকে বেরিয়ে গেল। বাকি রাতটুকুর জন্য নিশ্চিন্ত। ও এখন পথে ঘাটে জঙ্গলে শিকার খুঁজে বেড়াবে। কিন্তু কিন্তু এভাবে কতদিন আর চলতে পারে? এমন সময় একদিন দুপুরে হঠাৎ জলেশ্বর এসে হাজির। দাড়ি গোফের জঙ্গল থেকে সাদা দাঁতগুলো বের করে হাসছে। এই লোকটাকে আমি সহ্য করতে পারি না। লোকটা নিষ্ঠুর, হিংসুটে এবং বদমেজাজি। সেই নিরীহ সাধুটাকে এমন এক চড় মেরেছিল যে সে বেচারা মরেই গেল। লোকটা মতলববাজও বটে। আমার কত টাকা পয়সা আছে তা জানতে কৌতূহলী খুব। তবু আমার এই দুঃসহ নিঃসঙ্গতার মধ্যে ও যখন এসে দাঁড়ালো তখন খুশি হলাম। ওর হাত দুটো ধরে সাবধানে বাঁশটা ডিঙিয়ে ওপরে নিয়ে এলাম। এখানে আবার বাঁশ কেন? আমি সত্যি কথাটা চেপে গিয়ে বললাম, হ্যাঁ, ওটা সরিয়ে রাখতে হবে। ও ওপরে এসে কাঁধের ঝুলিটা বিছানায় রেখে দুপা তুলে জাকিয়ে বসল। আমি ওকে এ কদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলবো কিনা ভাবছিলাম। ও যা সাংঘাতিক লোক, আমার অন্তত অর্ধেক সিদ্ধির কথা জানলে হিংসেই জ্বলে মরবে। আর ওর হিংসের ফল আমার পক্ষে ক্ষতিকর হবেই। আবার না বলেও পারছিলাম না। নিজের কৃতিত্বের কথা সবাই জাহির করতে চায়। বলবো কি বলবো না ভাবছি, শেষ পর্যন্ত জলেশ্বরই পথ পরিষ্কার করে দিল। তোমার দরজায় কোলা পসিবল গেট কেন? আরে, জানলাতেও দেখছি গ্রিল। চোরের উৎপাত হচ্ছে নাকি? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আবেগে উৎসাহে বললাম, চোর ডাকাত নয় ভাই, আরো আরো ভয়ঙ্কর। এই বলে হড়বড় করে সব ঘটনা বলে গেলাম। বললাম না শুধু দৌলত খাঁর কাহিনী। শুনে জলেশ্বরের চোখ দুটো লাফিয়ে উঠল। বলো কি হে? জলেশ্বর কঙ্কালটা দেখতে চাইল। ওকে নিয়ে নিচের ঘরে গেলাম। ও কিছুক্ষণ ওটা দেখল, তারপর উপরে এসে বলল, এ তো সাংঘাতিক জিনিস। বামুনের কঙ্কাল তো পাওয়াই যায় না এখন আর। এখানে শেষ করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প বামুনের কঙ্কাল এর 7ম পর্বের পাঠ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন
অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।